বিশ্ব ইজতেমার মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বাদ জোহর আম্বানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে ফিরলেন জুলাই আন্দোলনে আহতরা, দিলেন 7 দফা দাবি। দাবির মুখে কোনো বিশ্ববিদ্যালয় নয়, স্পষ্ট জানালেন শিক্ষা উপদেষ্টা। সকাল থেকে ফের সড়ক অবরোধ কর্মসূচি তিতুমি শিক্ষার্থীদের। কুষ্টিয়ায় কোম্পানির প্রলোভনে তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা, কমছে খাদ্যশস্যের উৎপাদন, সেবনে ক্যান্সার আক্রান্তের শঙ্কা। যিনি তামাক খাচ্ছেন তিনিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, যারা তামাক নিয়ে কাজ করছেন, তামাক চাষ করছেন, তামাকটা বাসায় নিয়ে জ্বালাচ্ছেন, যে মহিলারা এগুলি কাজের সাথে যুক্ত, তারাও স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। নোয়াখালীতে শীতের প্রকোপে বাড়ছে রোগ বালাই, রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা, স্বাস্থ্য সচেতনতার তাগিদ। দৃষ্টি ও বাক প্রতিবন্ধী হয়েও দমে যাননি ঝিনাইদহে জিয়ারুল, ব্যাগ সেলাই করে চলে সংসার, পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান। এবং বিপিএল এ আজ এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। কুয়াশা থাকলেও মুসল্লিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় পর্বের ইজতেমায় জোহরের নামাজের আগে কোনো আমবয়ান নেই, আর সকাল থেকে চলছে খিত্তায় খিত্তায় সাথীদের সাথে আলোচনা। কেবল খিত্তার জিম্মাদার সাথীরা এই আলোচনায় অংশগ্রহণ করেন। কিভাবে ইজতেমার পুরো সময় পার করবেন তার দিক নির্দেশনা নেবেন। সকাল 10টা থেকে বিভিন্ন নজমের জামায়াতের সাথীদের সাথে বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসাইন। দেশের 22 জেলা ও ঢাকার একাংশ থেকে 40টি খিত্তায় অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মানুষ, আর 76টি দেশ থেকে প্রায় 3050 জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন। প্রথম ধাপের অংশ নেওয়া বিদেশিরা এখনো আছেন, তারা দ্বিতীয় ধাপ শেষ করে নিজ দেশে ফিরে যাবেন। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিয়াজ, ইজতেমা ময়দানে কি পরিস্থিতি দেখছেন এবং কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। তো ইজতেমা ময়দানে এখন আসলে কুয়াশাটা কিছু কেটে গেছে এবং সেই সাথে সাথে কিন্তু আপনি দেখছেন যে আসলে মুসল্লিদের অংশগ্রহণ কিন্তু আসলে চোখে পড়ার মতো। কুয়াশা উপেক্ষা করেও কিন্তু তারা কিন্তু বেশ সরব রয়েছেন। এবং আপনাকে কিন্তু বলে রাখি, আজকে কিন্তু ফজরের নামাজের পরে যে আহ্বান শুরু হওয়ার কথা সেটি কিন্তু আপনার আজকে এখনো পর্যন্ত কোনো বয়ান শুরু হয়নি, তবে খিত্তায় খিত্তায় সাথীদের সাথে যে আলোচনা সেটি কিন্তু আসলে চলছে। এবং ঠিক সকাল 10টা নাগাদ কিন্তু আপনার নজমের যে জামাত তাদের সাথে আসলে বয়ান করবেন ভারতের যে মুরব্বী রয়েছেন আপনার, তিনি কিন্তু আসলে আপনার বয়ান করবেন এবং সেই বয়ানের পরে এবং আম বয়ানটি কিন্তু আপনার ঠিক জোহরের নামাজের পরে কিন্তু আসলে শুরু হওয়ার কথা রয়েছে, এমনটি তথ্য আমরা পেয়েছি। আপনাকে একটু বলে রাখি যে এবারের যে এই দ্বিতীয় পর্বের যে ইজতেমা 58তম বিশ্ব ইজতেমার, সেই পর্বে কিন্তু ঠিক প্রথম পর্বের মতোই কিন্তু লোক সমাগমে কিন্তু আসলে আপনার বেশ দেখা গেছে এবং কোনো রকম কম দেখা যাচ্ছে না, এমনটাই কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে সাথে কিন্তু এবারের যে দ্বিতীয় পর্বে যে ইজতেমা, এটি কিন্তু আসলে 40টি খিত্তা প্রস্তুত রাখা হয়েছে এবং সেই 40টি খিত্তায় কিন্তু দেশের 22টি জেলা, সেই সাথে ঢাকার একাংশে কিন্তু আসলে এই খিত্তায় তারা অবস্থান করবেন। এবং প্রথম পর্বে যেসব আপনার বিদেশি মেহমানরা এখানে এসেছিলেন প্রায় 3050 জন 76টি দেশ থেকে, তারা কিন্তু এখনো যাননি। তারা এই দ্বিতীয় পর্বে যে ইজতেমা সেটি সম্পূর্ণ করেই আপনার তারা দেশে ফিরে যাবেন। এবং সেই সাথে সাথে কিন্তু তারা অনেকেই কিন্তু এই দেশের কিন্তু আসলে অনেক জামাতের সাথে বের হবেন এবং সেই সাথে এবং যে আপনার আখিরি মোনাজাতের দিন যে আসলে হেদায়েতের বয়ান হবে এবং সেই হেদায়েতের বয়ান শুনে শীর্ষ মুরব্বীদের যে আপনার দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা নিয়ে তারা বের হবেন যে দেশের বিভিন্ন প্রান্তে আসলে দিন প্রচারের কাজে। এবং সেই সাথে মুসল্লিরা যাতে আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করতে পারে, কি হবে এবং
কি কি নিয়মে আসলে ইবাদত করতে হবে সেটি আসলে তারা কিন্তু আপনার আর এই দিক নির্দেশনা নিয়ে তারা কিন্তু বিভিন্ন এলাকার এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা বেরিয়ে পড়বেন। সেই সাথে আপনাকে বলে রাখি, বাংলাদেশ থেকেও কিন্তু আসলে এই মুসল্লিরা কিন্তু অনেকে দেশের বাইরে যাবেন এই দিন প্রচারের কাজে, এবং বিদেশি মেহমান যারা রয়েছেন তারাও আসলে বাংলাদেশি মুসল্লিদের সাথে একই সাথে আসলে আপনার আর তাদের দেখানো পথেই কিন্তু আসলে আপনার তারা দিন প্রচার করবেন দেশের বিভিন্ন প্রান্তে। এবং একটু বলে রাখি যে এই তাবলিগের যে কাজ রয়েছে সেই কাজগুলো তারা করবেন, এবং সেই সাথে কিন্তু আসলে আপনার আর তারা যে জামাতগুলো বের করেন সেই জামাতগুলো কয়েকটি ধাপ রয়েছে। একটি হলো 3 দিনের জামাতে অনেকে বের হবেন এখান থেকে, অনেকে আপনার 1 চিল্লা 3 চিল্লা বা 2 চিল্লা এরকম করেও কিন্তু আসলে তারা বের হবেন, এবং জামাতের জন্য কিন্তু আসলে আপনার তারা দিন প্রচারের কাজে তারা বেরিয়ে পড়বেন। এবং সবকিছু মিলিয়ে কিন্তু তাদের একটাই উদ্দেশ্য আসলে মহান আল্লাহ তাআলার যে একত্ববাদ এবং সেই একত্ববাদে বিশ্বাস এবং আল্লাহর রাজি খুশির জন্য কিন্তু আসলে তারা এই বড় জামায়াতে কিন্তু আসলে তারা উপস্থিত হয়েছে, এবং সেই উপস্থিত হয়ে তারা কিন্তু একটাই আসলে প্রত্যাশা করেন যেন আল্লাহ তাআলার ইবাদত করে তার রাজি খুশির জন্য আসলে নিজের জীবনকে যেন সমৃদ্ধিশালী করতে পারেন, এবং সেই সাথে দেশের উন্নয়ন হয় এবং দেশের যত রকম এবং দেশের যেন আপনার উন্নতি সাধন হয় সেই দিকটাকে কিন্তু আসলে তারা প্রার্থনা করছেন। এবং এই প্রার্থনার মাধ্যমে কিন্তু তারা শুধুমাত্র নিজের এবং পরিবার এবং দেশের সবার জন্যই আসলে তারা ইবাদত করবেন যেন সবার জন্য আসলে আপনার ভালো হয়, এবং সেই সাথে জান্নাত মুসলমান যারা রয়েছেন তাদের জন্য আসলে জান্নাত লাভের যে পথটা সেটি যেন সহজ হয় সেটি তাদের আসলে প্রত্যাশা। এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। ইজতেমা মাঠ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাত 12টার পর রাজধানীর মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা। 2 ঘণ্টা পর দাবি পূরণের আশ্বাসে হাসপাতালে ফেরেন তারা। এইচ হিমেলের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রোববার সকালে রাজধানীর শিশুমেলা সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করলে সন্ধ্যা 7:30টায় ইন্টারকন্টিনেন্টালের সামনে ভিআইপি সড়কে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এই সময় সেখানে বসে পড়েন ও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। হাসপাতাল থেকে আমরা বেরে রাস্তায়, কিন্তু আমাদের সাথে পর্যন্ত কোনো সাক্ষাৎকারে আসে নাই, কোনো কথা বলে নাই। 31 ডিসেম্বর শেষ হয়ে এখন ভাই ফেব্রুয়ারি মাস, জানুয়ারি শেষ হয়ে গেছে, তাহলে আমরা কবে করবে ভাই? ইন্টারকন্টিনেন্টালের সামনে 4.5 ঘন্টারও বেশি সময় অবস্থান নিয়ে রাত 12:30টার পর পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আহত শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক। এ সময় তিনি জানান আহতদের দাবিগুলোর বিষয়ে সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন। আহতদের দাবি অন্য কোনো সরকার নয়, অন্তর্বর্তী সরকারই পূরণ করবে। স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙব, আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। আপনাদের জন্য যদি কিছু করে কোনো সরকার, এটা এই সরকারই করবে। আপনারা 20 চান, হয়তো এই সরকার 18 দিবে, 16 দিবে, 14 দিবে, কিন্তু দিলে এই সরকারই দিবে। পরে হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে হাসপাতালে ফেরেন আহতরা। আন্দোলনের কারণে যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন তারা। আজকে আমরা যাদেরকে হয়রানি করেছি সাধারণ জনগণ, আপনাদের কাছে আবারও আমরা ক্ষমা প্রার্থী। আমরা নিজে থেকে করি নাই, আমরা বাধ্য হয়ে এখানে নামার জন্য প্রস্তুতি নিয়েছি, এর জন্য আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শনিবার রাত থেকে আহত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলেও সরকারের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে দেখা করেননি বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন আহত শিক্ষার্থীরা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে গণহত্যার বিচারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি পাঠালো ইনকিলাব মঞ্চ, জানালো তার পদত্যাগের দাবি। বিচারিক কার্যক্রম শুরুর জন্য 20 ফেব্রুয়ারি পর্যন্ত আলটিমেটামও দেয় সংগঠনটি। মাহির সাজিদের রিপোর্ট।
জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা প্রকাশ সহ 4 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় বিচারিক কার্যক্রম এখনো শুরু না হওয়ায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। উপদেষ্টাকে উদ্দেশ্য করে পুলিশের মাধ্যমে পাঠানো হয় চুরি। বিচারিক কার্যক্রম শুরু করার জন্য 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন নেতারা। অন্যথায় জুলাই আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সেই চূড়ান্ত হত্যাকাণ্ডের বিচারের ঘোষণা 20 তারিখের মধ্যে দিতে না পারে 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং বুলেটবিদ্ধ আহত ভাইদেরকে নিয়ে আমরা এই ইন্টারিম সুশীল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা করব। এ সময় উপস্থিত সংগঠনটির নেতাকর্মীরা বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের সেফ এক্সিট দেওয়ার অভিযোগ করেন। যারা এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা। রক্তের দাগ মুছে যায়নি এখনো, কিন্তু আমাদের ক্ষতগুলো তারা শুকায় ফেলতে চাচ্ছে বিভিন্ন অপকর্মের মাধ্যমে। ক্যান্টনমেন্ট থেকে যেই 626 জনকে সেনাবাহিনী সেফ এক্সিট দিয়েছে, তাহলে অবশ্যই তারা এই আওয়ামী লীগের পুনর্বাসন সর্বপ্রথম তারা করেছে। কিভাবে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য লোকজন যারা ফ্যাসিবাদের প্রত্যক্ষ সহযোগী এবং ছাত্র জনতার উপর হামলাকারী ছিল, তারা কিভাবে এখনো পাবলিক ফাংশনগুলোতে, এমনকি নেভির এই ধরনের প্রোগ্রাম তাদের ছত্রছায়ায় কিভাবে অংশগ্রহণ করে। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আন্দোলন না করে দাবি আদায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। যাদের অনেক ছোট ছোট বিষয় আছে বা নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, এগুলো নিয়ে সংশ্লিষ্ট জায়গায় কথা বললে কিন্তু হয়। আবার একেবারে একসাথে যে সবাই সবকিছু আদায় করে নেবে, এটাও একটা ভুল ধারণা, যেটার কারণে এটা হচ্ছে। আর সবার মধ্যে একটা ধারণা যে আন্দোলন করলেই কাজ হয়, এটা থেকে আমার মনে হয় আন্দোলনটা বেশি হচ্ছে। এছাড়া পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারির দাবিও তোলে ইনকিলাব মঞ্চ। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। দ্বিতীয় দিনে পাঠক বইপ্রেমীদের পদচারণায় জমে উঠেছে অমর একুশে বইমেলা। শিশু চত্বরের পাশাপাশি জুলাই স্মৃতি চত্বর ঘিরেও বইপ্রেমীদের ভিড়। মেলায় আসা অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন। জান্নাতুল মোহনার রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। জুলাইয়ের স্মৃতি ধারণ করে এবারের বইমেলার বিশেষ আয়োজন জুলাই স্মৃতি চত্বর, যেখানে মিলছে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট বই, পোস্টার। জুলাইয়ের যে স্পিরিটটা আর কি, আমাদের স্টল থেকে বলেন বা অন্যান্য যে স্টলগুলো আছে, এগুলো সবগুলো থেকে আমরা চাচ্ছি যে জুলাইটা মানুষ যাতে ভুলে না যায়, এটা প্রতিনিয়ত মানুষকে মনে করে দেওয়ার জন্য বা যাই বলেন, মানুষের মনে যাতে রাখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টলের পাশেই রাখা আলোচিত শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন ঘিরে চলছে উন্মাদনা। ডাস্টবিনটি দেখতে আসছেন অনেকেই। দেখে আমরা আবর্জনা ফেলানোর যোগ্য স্থান এটাই মনে করছি। উনি যা করেছে এটা আসলে খুব কম। হ্যাঁ, এর চেয়ে ঘৃণাবোধ, আসলে এটা সভ্য একটা ঘৃণাবোধ প্রকাশের একটা মিডিয়ামিক। মেলার দ্বিতীয় দিনে শিশু চত্বরে জমে উঠেছে বই বিক্রি। সিন্দাবাদের সমুদ্র যাত্রা আর একটা কিনেছি, হ্যামিলনের বাসিওয়ালা। বই কেনার জন্য মেলায় এসেছি এবং বই দেখার জন্য। বইমেলার প্রেক্ষাপট জানতে এবং বই পাঠে আগ্রহী করতে অনেকেই মেলায় আসেন পরিবার সহ। অবশ্যই বাংলা সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি, বাংলা 21 ফেব্রুয়ারি একটা ভাষার মাস, এটা এই জন্য আসি। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। মেলার দ্বিতীয় দিনে নতুন বই প্রকাশিত হয়েছে 13টি। সামনের দিনগুলোতে প্রাণের মেলা আরো জমজমাট হবে বলে প্রত্যাশা পাঠক ও প্রকাশকদের। আপন অপু, দেশ টিভি, ঢাকা। তামাকজাত কোম্পানিগুলোর প্রলোভন আর অধিক মুনাফার আশায় কুষ্টিয়ার কৃষকরা ঝুঁকছেন তামাক আবাদে। দিন দিনে জেলায় ক্ষতিকর 20 বৃক্ষ তামাকের চাষ বাড়ছে। এতে কমছে খাদ্যশস্যের উৎপাদন আর শঙ্কা দেখা দিয়েছে খাদ্য ঘাটতিরও। চিকিৎসকরা বলছেন তামাকের কারণে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত কাজ করার কথা জানায় কৃষি বিভাগ। ইরফান আনার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কয়েক বছর আগেও কুষ্টিয়ার এই মাঠগুলো জুড়ে চাষ হতো বিভিন্ন ধরনের খাদ্যশস্য, কিন্তু বর্তমানে বিস্তৃত এ মাঠ জুড়ে চাষ হচ্ছে শুধুই বিষবৃক্ষ তামাক। তামাকজাত কোম্পানিগুলোর প্রলোভন আর অধিক মুনাফা লাভের আশায় খাদ্যশস্যের উৎপাদন ছেড়ে কুষ্টিয়ার চাষিরা ঝুঁকছেন বিষবৃক্ষ তামাক চাষে।
গত বছর জেলায় 10,931 হেক্টর জমিতে তামাক চাষ হলেও এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 11,385 হেক্টরে। ফলে দিন দিন কমে আসছে অন্যান্য ফসলের চাষাবাদ। ক্ষতিকর জেনেও অধিক মুনাফা লাভের আশায় তামাক চাষে ঝুঁকছে এ অঞ্চলের চাষিরা। এতে হুমকির মুখে পড়েছে জেলার খাদ্যশস্য উৎপাদন। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এ অঞ্চলের জনসাধারণ। আমরা ধান আবাদ করি তো ধানের সেই যে পরিমাণ দাম হওয়ার দরকার সেই পরিমাণ তো আমরা তো দাম পাইনি। ঠিক আছে, কোম্পানি আপনার ওই যে সালফেট দেয়, তারপরে টাকাও দেয়। এটা হচ্ছে আমরা সব লাগাই হচ্ছে কোম্পানির কারণে। কোম্পানি হচ্ছে আমাদের হচ্ছে বেশি টাকা দাম দিয়ে হচ্ছে কোম্পানি তামাক কেনে। ক্ষতি হলেও মনে করেন ওই বারবার দিয়ে একবারে আসে হইলে বড় হিসাব। চাষি কোনটা করে যে কোনো একটা তো করতে হবে, চাষি মানে চাষি তো কর্ম করাই লাগবে। চিকিৎসকরা বলছেন তামাক চাষ ও ব্যবহারের কারণে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। দ্রুত এ তামাক চাষ নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে এ অঞ্চলের কৃষক পরিবার ও জনসাধারণ। যিনি তামাক খাচ্ছেন তিনিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, যারা তামাক নিয়ে কাজ করছেন, তামাক চাষ করছেন, তামাকটা বাসায় নিয়ে জ্বালাচ্ছেন, যে মহিলারা এগুলি কাজের সাথে যুক্ত, তারাও স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। জেলায় দিন দিন তামাকের চাষ বাড়লেও কৃষি বিভাগ বলছে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে কাজ করে যাচ্ছেন তারা। সিয়াচিনটাই এই জমিতে করতে পারে, এই ধরনের কালো জিরা বা বিভিন্ন যে ফসলগুলো আছে শীত মৌসুমে সেগুলো করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং এর যে ক্ষতিকর দিকগুলো আছে, যে একটা হচ্ছে মাটির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, এই জিনিসগুলো কৃষকদেরকে বুঝিয়ে যাচ্ছি যে যারা যেন আস্তে আস্তে তামাক থেকে ফিরে আসে। এখনই এই তামাক চাষ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে জেলায় খাদ্য উৎপাদনে ঘাটতি সহ চরম স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে এ অঞ্চলের সাধারণ মানুষ, এমনটিই মনে করেন বিশেষজ্ঞরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চলছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী জান্নাতুল মোহনা। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মোহনা, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আজ সরস্বতী পূজা সকাল থেকেই জগন্নাথ হলের জগন্নাথ হলের মাঠে আমরা অবস্থান করছি এবং আপনাদের দেখাতে চাই ভক্তদের পদচারণায় জগন্নাথ হলের মাঠ পুরো পরিপূর্ণ এবং কানায় কানায় ভক্তরা সকাল থেকে এই জগন্নাথ হলের মাঠে অবস্থান করছেন। সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আজ জ্ঞান এবং বিদ্যা এবং জ্ঞানের দেবী সরস্বতীর পূজার যে আচার অনুষ্ঠান তা শুরু হয়ে গেছে সকাল থেকেই, এবং সকাল থেকেই আমরা জানি যে ভক্তরা আসছেন এবং প্রসাদ দিচ্ছেন তারা। এবং আপনি জানেন যে রাজধানী ঢাকার সবচেয়ে বেশি জমজমাট আয়োজন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ থেকে পূজার মণ্ডপের আয়োজন করেন এবং নিজস্ব, এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি সচরাচর আমরা দেখি পুজো করে পুরোহিতেরা, এবং পুরোহিতরা বিশেষ করে পুরুষ হয়ে থাকে। তবে এবার আমরা গণযোগাযোগ এবং সাংবাদিকতা এবং সোশ্যালজি যে বিভাগ আছে, সমাজ বিজ্ঞান বিভাগ, সেখানে আমরা দেখছি যে নারী পুরোহিত পূজার আচার অনুষ্ঠানাদি পালন করছেন। এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে পূজার আচার অনুষ্ঠান চলছে, মন্ত্রপাঠ চলছে। এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে বাংলা অর্থাৎ পূর্ববঙ্গে কিন্তু দেবী সরস্বতীর দুই পূজা হিসেবে থাকেন এবং তারা রাজবংশের আসনে অবস্থান করেন। এবং সেই সাথে আপনাদেরকে প্রতিমাকে দেখাতে চাই যে প্রতিমার যে এবং প্রত্যেকটি বিভাগ যেভাবে আয়োজন করছে, প্রত্যেকটি বিভাগ নিজস্ব ডিজাইন করে প্রতিমাকে সাজিয়ে তুলেছে। এবং সেই সাথে আপনারা জানেন যে এই মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতেই জ্ঞান, বিদ্যা ও ললিতকলার দেবী এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকালে আরতির মাধ্যমে এই আজকের মতো সরস্বতী পূজা সমাপ্ত হবে এবং সেই সাথে বিকালে 5টার পরে থেকে অঞ্জলি প্রদান করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সরস্বতী পূজার সর্বশেষ সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠ থেকে। মোহনা, আপনাকে ধন্যবাদ। চলছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা, এবং এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা।
দর্শক, এ বিষয়ে আলো জানাতে বাগেরহাট এবং খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান এবং নূর ইসলাম রকি। প্রথমে চলে যাচ্ছি বাগেরহাটে। সোহান, পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন এবং অঞ্জলি দেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? সরস্বতী পুজো উপলক্ষে সকাল থেকে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি শুধু সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা নয়, অন্য ধর্মের শিক্ষার্থীরাও কিন্তু এসেছে এই উৎসব উদযাপনে। আমরা যে প্রতিষ্ঠানটিতে রয়েছি এটি বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ। যে এই কলেজের যে পূজা, এখানে কিন্তু এখনো অঞ্জলি দেওয়া হয়নি। এখানে যে শিক্ষার্থী এবং পুণ্যার্থীরা রয়েছেন তারা এখনো অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন। তারা এই যে মা সরস্বতী দেবীর যে প্রতিমা, সেই প্রতিমা সাজিয়ে তারা অপেক্ষা করছেন। নির্দিষ্ট সময়েই তারা অঞ্জলি দেবেন এবং পরে বাণী অর্চনা শুরু হবে। আমার সাথে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জিমি মণ্ডল রয়েছেন, তার কাছে আমরা একটু জানতে চাবো যে কি কি আয়োজন তারা করেছেন আজকে। নমস্কার। আমাদের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের মঙ্গল কামনার্থে তাদের বিদ্যা দেবীর যে আমরা আরাধনা করে থাকি, তারই আজকে সরস্বতী পূজার বাণী অর্চনা আজকে শুরু হবে। আমাদের প্রস্তুতি চলছে, আমাদের প্রতিষ্ঠানের ছাত্রীরা এবং ম্যাডামরা কাজ শুরু করেছে তাদের নিয়ম অনুযায়ী। এবং আমাদের আজকের কার্যক্রমের এই পূজার মধ্যে যে আয়োজনে আছে তার মধ্যে আমাদের যে ভক্তবৃন্দ আছে তাদের হচ্ছে অঞ্জলি প্রদান এবং বাণী অর্চনা, সাথে আছে আমাদের প্রসাদ বিতরণ এলাকাবাসীর মধ্যে এবং স্টুডেন্ট, অভিভাবক, এই এলাকার প্রত্যেকেরই এই প্রতিষ্ঠানটি অত্যন্ত ভালোবাসার এবং শ্রদ্ধার জায়গা। এলাকাবাসী সবসময় এখানে এই সরস্বতী পূজায় অংশগ্রহণ করে এবং তারা আনন্দের সাথে এখানে অঞ্জলি প্রদান করে প্রসাদ গ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এই প্রতিষ্ঠানের আয়োজন। আমি যদি একটু সরস্বতী পূজার ধর্মীয় বিশ্বাসগুলো একটু আপনাদেরকে জানাতে চাই। সনাতন ধর্মবিশ্বাস মতে দেবী সরস্বতী বাণী ও সুরের এবং বিদ্যার অধিষ্ঠাত্রী। প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে কিন্তু দেবী সরস্বতী নেমে আসেন পৃথিবীতে। হিন্দু রীতি অনুযায়ী দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর ও চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর আর চরণামৃত নেবেন ভক্তরা। এরপর আরও হবে বাণী অর্চনা। এভাবেই মূলত সরস্বতী পূজার ইতি টানবেন সনাতন ধর্মাবলম্বীরা। বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ থেকে এই ছিল আমার কাছে সরস্বতী পূজার সর্বশেষ। এ বিষয়ে আরও জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকি। জানাবেন সেখানে কি আয়োজন চলছে? সোহান, বাগেরহাটের ন্যায় কিন্তু খুলনার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে ঘুরে দেখেছি যে এবারের উৎসব কিন্তু খুব আয়োজন করে করা হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি খুলনা বিশ্ববিদ্যালয়, কুয়েট কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি বিএল কলেজ সহ খুলনার যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো আছে এই কলেজগুলোতে কিন্তু সরস্বতী পূজা উদযাপন হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি কুয়েট বিশ্ববিদ্যালয়। এখানে কুয়েটের যে কেন্দ্রীয় মন্দির আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আসলে তাদের সরস্বতী পূজার যে কার্যক্রমগুলো শুরু হয়েছে। সকাল 8টা থেকে কিন্তু আসলে পূজা শুরু হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে 10:30 নাগাদ কিন্তু আসলে অঞ্জলি অনুষ্ঠিত হবে। এর বাইরে কিন্তু প্রসাদের কার্যক্রম আরো পরে শুরু হবে। আমরা একটু কথা বলবো এখানকার একজন শিক্ষার্থীর সাথে, আসলে কেমন আয়োজন হয়েছে। এবারের আয়োজন গতবারের মতোই হয়েছে। আমাদের পুজো মেইনলি শুরু হয়েছে গতকাল থেকে হচ্ছে প্রতিমা আনয়ন এবং মাতৃ আবাহনের মাধ্যমে পুজো শুরু হয়। আজকে সকাল 8টায় আমাদের পুজো শুরু হয়েছে। 10:15 থেকে 10:30 এই সময়টার মধ্যে অঞ্জলি হবে। আমাদের এই পুজোটা অনুষ্ঠিত হয় হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা এই তিনের সবার সহযোগিতার মাধ্যমে এবং প্রশাসনও এখানে হচ্ছে আমাদের আনুষঙ্গিক যে সহযোগিতাগুলো সেগুলো আমাদের করছে এবং সবকিছু মিলিয়ে পুজোর আমেজ খুবই সুন্দর এবং ভালো আর কি উপভোগ করছে। আমরা আরেকটু জানতে চাইবো যে এই কুয়েটের যে আয়োজন, এই আয়োজনে আসলে কেমন লাগছে?
আমার ভালোই লাগছে। আমার ফার্স্ট ইয়ার, এবারে আমার কুয়েটে প্রথম সরস্বতী পূজা, তো সেই হিসেবে ভালোই লাগছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে কুয়েটের যে আয়োজন, আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে একটু জানতে চাইবো যে কুয়েটের এই সরস্বতী পূজা আসলে কেমন হচ্ছে এবার। আমাদের সরস্বতী পূজা হচ্ছে প্রতিবারের মতো, এবারও হচ্ছে খুব জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। আমরা হচ্ছে যে পরিমাণ সাপোর্ট ভার্সিটি থেকে পাওয়ার কথা, প্রতি বছর আমরা যে পরিমাণ সাপোর্ট হচ্ছে ভার্সিটি থেকে পাই, এবারও ঠিক সেই পরিমাণ সাপোর্টই আমরা পাইছি। এবং আমাদের পূজার আড়ম্বরতা বা সবকিছু দিয়ে সাপোর্টের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, হেল্পের ক্ষেত্রে ছাত্রদের সহযোগিতা থেকে শুরু করে সবার শিক্ষার্থী সহ সবার সহযোগিতায় আমরা ভালো মতো এবারও পাইছি। তো আমাদের পূজা হচ্ছে এবার অন্যান্য বছরের তুলনায় জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে, কোনো কিছুর আমাদের কমতি নেই। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে এবারের যে পূজার আয়োজন, এটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ হয়েছে। এখানকার যারা শিক্ষার্থীরা এই পূজা উদযাপনে আসলে অংশ নিতে এসেছে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে খুব জাঁকজমকপূর্ণভাবে অন্যান্য বছরগুলোর তুলনায় কিন্তু তারা এই সরস্বতী পূজাটা উদযাপন করছে। তো খুলনার কুয়েট থেকে সরস্বতী পূজা নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, বাগেরহাট এবং খুলনা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সরস্বতী পূজার আয়োজন সম্বন্ধে। দেশি মদে এবার আর বেশি লাভ করতে পারেনি চুয়াডাঙ্গার দর্শনার মদ উৎপাদনকারী কেরু অ্যান্ড কোম্পানিটি। বাংলা মদ বোতলজাত করে বিক্রি করার পরিকল্পনা ভেস্তে গেছে পরিবেশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিষেধাজ্ঞায়। কাচের বোতলে বাংলা মদ বিক্রি করতে গিয়ে এরই মধ্যে 7 থেকে 10 লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। সহকর্মী খায়রুজ্জামান সেতু রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। কেরু অ্যান্ড কোম্পানি দেশের বৃহৎ মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2024 সালে দীর্ঘ 86 বছর পর চুয়াডাঙ্গার কারখানায় চালু হয় অটোমেশিন। 595 কোটি টাকা ব্যয়ে 6 মাসে স্থাপন করা হয় যন্ত্রাংশ। হাতের স্পর্শ ছাড়াই শুরু হয় মদ উৎপাদন। আমরা কাস্টমারদেরকে ছোট সাইজগুলো 180 ml 375 ml এটা আমরা চাহিদা মতো দিতে পারতাম না। এই অটোমেশনের উৎপাদন ক্ষমতা অত্যন্ত বেশি হয়, আমরা সমস্ত ব্র্যান্ড চাহিদা মতো দিতে সক্ষম হব। পাশাপাশি আমাদের প্রোডাক্টের অনেক বৈচিত্র্যতা আসে। কোম্পানিটিতে এতদিন বাংলা মদ বিক্রি করত ড্রামে। অটোমেশিন আসায় বাংলা মদ বোতলজাত করে বিক্রি করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। নতুন করে 1000 ml এর কাঁচের বোতলের প্রিমিয়াম সাইজ সাপ্লাই শুরু করে কোম্পানিটি। প্রত্যাশা ছিল অটোমেশিনে মদ উৎপাদন করে ক্রেতার চাহিদা মতো পণ্য বাজারে ছাড়লে আসবে বাড়তি মুনাফা, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না পাওয়ায় বোতলজাত করা বাংলা মদ বাজারজাত করতে পারছে না কেরু কর্তৃপক্ষ। দেশি মদে বেশি লাভ কথাটি যেন এবার আর প্রাসঙ্গিক হলো না কেরু অ্যান্ড কোম্পানি। কাচের বোতলে বাংলা মদ বিক্রি করতে গিয়ে এরই মধ্যে 7 থেকে 10 লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে। শহরের শীতের চাইতে গ্রামে শীত অনুভূত হচ্ছে বেশি। ঘন কুয়াশার সঙ্গে শীতের প্রকোপে বাড়ছে শীতকালীন নানা রোগের প্রাদুর্ভাব। নোয়াখালীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সহকর্মী মাওলা সুজনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। নোয়াখালীতে শীতজনিত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে রোগের প্রবণতা বেশি। জানুয়ারি মাসে নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশু বিভাগের ডায়রিয়া ওয়ার্ডে 548 জন রোগী ভর্তি হয়েছেন, যার মধ্যে 143 জনই শীতজনিত রোগে আক্রান্ত। হাসপাতালে শিশুদের জন্য শয্যা রয়েছে মাত্র 15টি এবং বয়স্কদের জন্য 50টি। শয্যা এবং জনবল সংকটের কারণে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তারা জানাচ্ছেন শীতজনিত জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে, যেখানে শিশুদের সংখ্যাই বেশি। 2 দিন ঠান্ডার কারণে ডায়রিয়া শুরু হয়েছে, বমি বমি ভাব শুরু হয়েছে, এখন ইনশাআল্লাহ ভালোর দিকে আছে। এই পাতলা পায়খানা আর বমি হয়েছে, তো আমরা এখানে 3 দিন ভর্তি হয়েছি। পানি দেওয়ার সাথে সাথে বমি করে ফেলে দিচ্ছে, ফলে আমরা সকালবেলা হসপিটালে নিয়ে আসছি। এছাড়া হাসপাতালের পরিবেশ এবং ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে রোগীদের স্বজনদের মধ্যে অসন্তোষ বাড়ছে, বিশেষত বাথরুম সংক্রান্ত বিষয় নিয়ে। ডিউটি যে ডাক্তারগুলি করে ওই ডাক্তারগুলো আসে না, খুবই কম আসে। এনে পরিবেশ যাই আছে দুর্গন্ধটা বেশি। সুস্থ মানুষ আসি এই জায়গায় অসুস্থ হয়ে যায়, এবং বিশেষ করে ওয়াশরুমের যে একটা অবস্থা বলার মতো না। পরিবেশটা তেমন সুবিধা না,
নোংরা, কিন্তু ডাক্তারও ঠিক মতন করে না। হাসপাতালের পরিবেশটা ভালো না, খুব সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আসন সংখ্যা সীমিত থাকা সত্ত্বেও রোগী সামাল দেওয়ার প্রয়াস অব্যাহত রয়েছে এবং শীতজনিত রোগ থেকে কিভাবে সুরক্ষা পেতে হবে সে বিষয়ে পরামর্শ দান করেছেন এই কর্মকর্তা। আমাদের আসন সংখ্যা সীমিত, কিন্তু সেই সীমিত আসন সংখ্যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। আমাদের জনবলের সংকট আছে, আমাদের ডাক্তার সংকট আছে, কিন্তু আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই। হাসপাতালের পরিবেশ আরো উন্নত করে চিকিৎসা সেবা অব্যাহত রাখার প্রত্যাশা সেবা প্রার্থীদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। জন্মগত বাক প্রতিবন্ধী 10 বছর আগে হারিয়েছেন দৃষ্টি ও শ্রবণ শক্তি। অন্যের দ্বারস্থ না হয়েও জীবন সংগ্রামে পিছিয়ে নেই ঝিনাইদহের জিয়ারুল ইসলাম। সেলাই মেশিনে সূচ পরিয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি স্থানীয়দের। মেহেদি হাসান সবুজের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বলতে পারেন না কথা, শুনতে পান না কানে, এমনকি দেখতে পান না চোখে, তবুও থেমে নেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের জিয়ারুল ইসলামের জীবনযুদ্ধ। ধারালো বটিতে কাটেন গোখাদ্য বিচালি, অনুমান করে চলেন পথ। সব বাধা উপেক্ষা করে সেলাই মেশিনে সূচ পুড়িয়ে করেন বাজারের ব্যাগ সেলাই। এভাবেই উপার্জন করে অনাহারে অর্ধাহারে চলে জিয়ারুলের সংসার। তবুও ভিক্ষা বা অন্যের সাহায্যের আশা করেন না তিনি। তার এমন কার্যক্রমে অভিভূত এলাকাবাসী। আর ওনার পরিবার ওই গরু বাছুর বসে ওইসে কোনো রকম সংসারটা চলে। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও যেভাবে নিজের প্রতিভা খাটিয়ে উনি ইনকাম করে, ভিক্ষা না করে, উনি আসলে আমাদের গ্রামবাসীর জন্য একজন আমাদের জন্য একজন গর্বের বিষয় এবং আমরা ওনার থেকে অনুপ্রেরণা পাই। আমরা চাই যে সরকার থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে তার একটু সাহায্য করুক। মাটির ঘরে বৃদ্ধা মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস তার। সংসার চালাতে ছেলে জিহাদ ও স্ত্রী ফুলমতি বেগম অন্যের বাড়িতে কাজ করেও সংসার চালাতে হিমশিম খায়। আমি হাতা লাগাই ছেড়ে দিয়ে যখন আমার সংসারে বাকি কাজ থাকে, বাকি কাজ করতে যাই, তখন সে ব্যাকগ্রাউন্ড মানে 2 সাইড মেরে ব্যাকগ্রাউন্ড সে তৈরি করে গুছাইয়া বেঁধে থিয়ে ঘর দোর পরিষ্কার করে সে তখন বেরিয়ে গোসল করে নামাজ পড়তে যায়। দূর অবস্থায় নাগার সংসার চলে। এই যাই দুপুরবেলা রাঁধিনি ভাত মাত, ছেলে দোকানে থাকে, ছেলের কলেজে যেখানে থাকে সেখানে ভাত খাবি, দুপুরে তরি তরকারি নিয়ে ঘি রেঁধে দেবো, তাই এইভাবে দিনটা যায়। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।